আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের দ্বিপদ গমন নিয়ে কথা বলতে চাই। তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল এই টপিকের উপর ভিডিও দেওয়ার জন্য, তাই তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে অবশ্যই আমরা কথা বলবো দ্বিপদ গমন নিয়ে। কিন্তু এই বিষয়টি বোঝার আগে অবশ্যই তোমাদের দুটি বিষয় খুব ভালোভাবে বুঝে নিতে হবে, যেই দুটি বিষয় নিয়ে আমরা আগের ভিডিওতে অলরেডি কথা বলে নিয়েছি। তার মধ্যে একটি কঙ্কাল পেশি, যেখানে আমরা ফ্লেক্সর, এক্সটেনসর এই সমস্ত পেশি নিয়ে কথা বলেছি, এবং নাম্বার 2 অস্থি সন্ধি, অর্থাৎ যেগুলোকে আমরা সাইনোভিয়াল সন্ধিও বলে থাকি। তো সেই সচল অস্থি সন্ধি নিয়ে অবশ্যই তোমাদের জানা থাকা দরকার। আশা করছি তোমরা ওই দুটি ভিডিও দেখে নিয়েছো। যারা তোমরা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নাও, কেননা সেই দুটি বিষয় বুঝলেই আজকে এই দ্বিপদ গমন একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, দ্বিপদ গমন, এই যে দ্বিপদ তোমরা বুঝতেই পারছো, দ্বিপদ মানে দ্বি মানে হচ্ছে দুই, তো এখানে হচ্ছে দুটি পা, তাই তো। তো দুটি পা দ্বারা যে গমন সেটাকে আমরা কি বলি? দ্বিপদ গমন। কিন্তু আমাদের ক্ষেত্রে এই দুটি পা ছাড়াও আমাদের হাতও আমাদের গমনে সাহায্য করে। হ্যাঁ, আমাদের হাতও আমাদের গমনে সাহায্য করে, কিন্তু এখানে মুখ্য ভূমিকা পালন করে যেহেতু আমাদের পা, তাই আমাদের গমনকে আমরা দ্বিপদ গমন বলি। এবার আমাদের গমন কিভাবে হয়? আমরা হাঁটি, তো হাঁটার মাধ্যমে হয়, তাই না? তারপরে কি দৌড়ানোর মাধ্যমেও হয়, দৌড়ানো অর্থাৎ দৌড়ানোর মাধ্যমে আমরা গমন করে থাকি। হ্যাঁ, আরো একটা আছে সাঁতার, তাই না? অর্থাৎ আমরা সাঁতার কাটি, তো সাঁতার কাটার মাধ্যমেও আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। তো মোটামুটি এই সমস্ত পদ্ধতির মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, অর্থাৎ যেটাকে আমরা গমন বলি। তাহলে আমাদের গমনকে কেন দ্বিপদ গমন বলা হচ্ছে? কারণ দুটি পা মুখ্য ভূমিকা পালন করছে, তাই দ্বিপদ গমন বলা হচ্ছে। এবার চলে আসো, এই যে দ্বিপদ গমন, এই ব্যাপারটা বুঝতে হলে অবশ্যই আমাদের শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র 3টি পেশির নাম মনে রাখতে হবে। কয়টি পেশি? 3টি পেশি। চলো আমরা একটু লিখে ফেলি, তারপর ব্যাপারটা সহজ হয়ে যাবে। দেখো, প্রথম তোমাদের যেই পেশিটার নাম মনে রাখতে হবে, নাম্বার 1, সেটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। কি বললাম? গ্যাস্ট্রোকনেমিয়াস। এটা হচ্ছে আমাদের হাঁটুর নিচে অবস্থিত একটি পেশি, হাঁটুর নিচে, ঠিক আছে। 2 নাম্বার দেখো, 2 নাম্বার মনে রাখতে হবে এক্সটেনসর ডিজিটেরিয়াম। এটাও হাঁটুর নিচেরই একটা পেশি, ঠিক আছে। 3 নাম্বার যে পেশিটার নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে বাইসেপস ফিমোরিস। মনে থাকবে? দেখো, এই 3টা পেশির নাম যদি তুমি মনে রাখো তাহলে দ্বিপদ গমন ব্যাপারটা একদমই সহজ হয়ে যাবে, এবং তুমি এই প্রশ্নটি খুব সহজেই উত্তর করে দিতে পারবে, এবং তুমি বস হয়ে যাবে। দেখো, এই 3টি পেশি কি কি? একটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, 2 নাম্বার এক্সটেনসর ডিজিটেরিয়াম, এবং বাইসেপ ফিমোরিস। এই যে দুটো পেশি আছে, এই দুটো পেশি হচ্ছে আমাদের হাঁটুর নিচে, অর্থাৎ আমাদের পিছন দিক থেকে যদি আমরা ধরি তাহলে হচ্ছে পিছন দিকে হচ্ছে এই দুটো পেশি আমাদের রয়েছে, এবং বাইসেপ ফিমোরিস এটা হচ্ছে পিছন দিক থেকে আমাদের হাঁটুর উপরের দিকে রয়েছে বাইসেপ ফিমোরিস। তাহলে এই দুটো হচ্ছে হাঁটুর নিচে আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে হাঁটুর উপরে আছে। ওকে, তাহলে 3টা পেশির নাম তোমাদের মনে আছে আমি ধরে নিলাম। এরপরে চলো দেখো, আমরা যখন দ্বিপদ গমন করব, অর্থাৎ আমরা যখন গমন করব, তখন আমাদের মস্তিষ্ক বলে হ্যাঁ আমি হাঁটার জন্য এবার প্রস্তুত। তো প্রথমত আমাদের যেই জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের সমস্ত ভার আমাদের দুটো পায়ের উপর প্রথমে ন্যস্ত থাকে। অর্থাৎ আমরা এখন এই যে আমি দাঁড়িয়ে আছি, তার মানে আমার টোটাল যে ভার কেন্দ্র, আমার দুটো পায়ের উপরে অবস্থিত, ঠিক আছে। অর্থাৎ আমার পায়ের উপরেই টোটাল ভার রয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? এবার যখন আমি ভাবছি হাঁটবো, আমার মস্তিষ্ক আমাকে সিগন্যাল যখন দিচ্ছে যে হ্যাঁ তুমি এখন হাঁটার জন্য প্রস্তুত, তো প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের এই যে দেহকাণ্ড, অর্থাৎ হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে আমাদের যে মেরুদণ্ড, অর্থাৎ কোমরের উপরের দিকের যে অংশটা, এই অংশটা প্রথমে সামনের দিকে এগিয়ে যায়। ওকে, তাহলে যখন আমরা হাঁটার জন্য প্রস্তুতি নিই বা আমি হাঁটবো ভাবছি, তখন প্রথম যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে আমাদের যে দেহকাণ্ড সেটা প্রথম
তার অগ্রগতি ঘটছে। দেহকাণ্ড বলতে হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের সঙ্গে সংযুক্ত যে অংশটা, অর্থাৎ আমাদের কোমরের উপরের যে অংশটা, এই অংশটা প্রথমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন আমাদের এই যে সামনের দিকে যেন আমরা পড়ে না যাই, এই জন্য আমাদের কি হয়, আমাদের আমি ধরে নিলাম আমার বাঁ পা সামনের দিকে আমি ফেলছি প্রথম, এটা আগে ধরে নিচ্ছি, ঠিক আছে? তুমি ডান পাও ফেলতে পারো। তো যেন আমি সামনের দিকে পড়ে না যাই এই জন্য হচ্ছে আমাদের প্রথম বাঁ পা উত্তোলিত হবে। এই যে বাঁ পা উত্তোলিত হবে, তো বাঁ পা উত্তোলিত হওয়ার জন্য প্রথম যে পেশিটা কাজ করবে সেই পেশিটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। ওকে, তাহলে প্রথম কি হবে, দেহকাণ্ডের অগ্রগতি। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার, বা এটাকে তোমরা 2 নাম্বার বলতে পারো। 1 নাম্বার বলতে পারো যে প্রথমে কি হয়, প্রথমে দুটি পায়ে সমস্ত ভার ন্যস্ত থাকে, তাই না? তাহলে প্রথম যখন আমি দাঁড়িয়ে আছি তখন টোটাল ভার আমাদের দুটো পায়ের মধ্যে আছে। এরপরে যখন আমি হাঁটবো ভাবছি তখন আমার যে দেহকাণ্ড অর্থাৎ আমার কোমরের উপরের দিকে অংশ, এই অংশটা প্রথমে এগিয়ে যাচ্ছে, আর যখন এগিয়ে যাচ্ছে তো সেটাকে আমরা কি বললাম, দেহকাণ্ডের অগ্রগতি হচ্ছে, ঠিক আছে? এবং যখন এগিয়ে যাচ্ছে তখন প্রথম যে পেশি সেটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। এই পেশিটা হচ্ছে আমাদের হাঁটুর ঠিক নিচে রয়েছে, এটা আমাদের গোড়ালির উপর, আমাদের পায়ের গোড়ালির উপর ভর দিয়ে এই যে গোড়ালিটা, এই গোড়ালিটাকে প্রথমে উত্তোলিত করছে। তাহলে এরপরে 3 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে, আমি যেহেতু বলে নিচ্ছি যে আমি বাঁ পা ধরে নিয়েছি, আমি বাঁ পা ধরে নিয়েছি যে বাঁ পাকে আমি সামনের দিকে ফেলবো, তাহলে বাঁ পায়ের কোন পেশি, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি সংকুচিত হয়ে গোড়ালিকে আলগা করে নেয়, আলগা করে। ওকে, তাহলে গ্যাস্ট্রোকনেমিয়াস এই যে পেশিটা, এই পেশিটা সংকুচিত হবে। সবসময় মনে রাখবা পেশিগুলো সংকুচিত হওয়ার মাধ্যমেই কিন্তু কাজ সম্পাদিত করে। তাহলে সংকুচিত যখন হয়ে যায় তখন আমাদের যে গোড়ালি, সেই গোড়ালিটা ধীরে ধীরে উত্তোলিত হয়, একটু আলগা হয়ে গেল, ঠিক আছে? তাহলে প্রথম এই ঘটনাটা ঘটলো। এবার নেক্সট পরের যে ঘটনাটা দেখো, 4 নাম্বার। এরপরে কি হবে, তাহলে গোড়ালি উত্তোলিত হলো, এবার তো সামনের অংশটা উত্তোলিত হবে, তাই না? তাহলে সামনের যে অংশটা অর্থাৎ গোড়ালির সামনের দিকের যে অংশটা সেটা উত্তোলিত করতে সাহায্য করছে আমাদের এক্সটেন্সর ডিজিটেরিয়াম, ঠিক আছে? এরপর এক্সটেন্সর ডিজিটেরিয়াম পেশি কি হবে, সংকুচিত হবে না প্রসারিত? অবশ্যই সংকুচিত। পেশি সংকুচিত হয়ে পায়ের সামনের, কোন পায়ের, এখানে তোমরা বাঁ পায়ের লিখে দিতে পারো, ঠিক আছে? সংকুচিত হয়ে বাঁ পায়ের, এটা একটু কাছাকাছি লিখে নিই, হ্যাঁ, বাঁ পায়ের সামনের অংশকে উত্তোলিত করে। ওকে, তাহলে কি হলো, এবার আমাদের যে গোড়ালি উত্তোলিত হয়ে গেল এবং সামনের দিকের যে হচ্ছে অংশটা, গোড়ালি সামনের দিকের, সেটা উত্তোলিত হয়ে গেল। তাহলে এবার হচ্ছে পা আমাদের উত্তোলিত হয়ে গেছে। এবার যখন উত্তোলিত হয়ে যাবে, আরো গোটা পাকে উত্তোলিত করার জন্য, আরো উপরের দিকে উঠানোর জন্য কাজ করবে এবার হচ্ছে বাইসেপ ফিমোরিস, যেটা হচ্ছে হাঁটুর উপরে, ঠিক আছে? এরপরে 5 নাম্বার, এরপর হাঁটুর উপরের বা উপরে অবস্থিত বাইসেপস ফিমোরিস পেশির সংকোচনে পা আরো উত্তোলিত
হবে। তাহলে এরপরে আমাদের যে হচ্ছে বাইসেপ ফিমোরিস, যেটা হচ্ছে আমাদের হাঁটুর উপরের দিকে আছে, পিছন দিক থেকে কিন্তু, ঠিক আছে, বা পায়ের পিছন দিকে যে পেশিটা সেটা হচ্ছে আমাদের বাইসেপ ফিমোরিস। সেটা ডান পায়ে হলেও একই নাম, তো যাই হোক বাঁ পায়ের আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে সংকুচিত হওয়ার ফলে আরও আমাদের বাঁ পাকে উপরের দিকে উত্তোলিত করবে, এবং এরপরে সেটা যেন আমরা পড়ে না যাই, তারপরে এটা সামনের দিকে এগিয়ে সামনের দিকে পড়বে। কিন্তু তখন যখন আমরা উত্তোলিত করে নিয়েছি বাঁ পা, তখন কিন্তু আমাদের টোটাল ভার কার উপরে ন্যস্ত থাকবে? টোটাল ভার আমাদের একটা পায়ের উপর ন্যস্ত থাকবে। কোন পা সেটা? অবশ্যই ডান পা। তখন কি হবে? এই সময় দেহের সমস্ত ভার ডান পায়ে ন্যস্ত থাকে। ওকে, তাহলে এই সময় হচ্ছে আমাদের শুধুমাত্র ডান পায়ের উপর সমস্ত ভার কিন্তু আমরা দিয়ে থাকছি, এবং তারপরে যখন এই পাটা অর্থাৎ বাঁ পাটা আমাদের সামনের দিকে পড়ছে, তখন হচ্ছে আবার একইভাবে ডান পা আবার উত্তোলিত হচ্ছে। ডান পা উত্তোলিত হওয়ার জন্য কি ঘটনা ঘটবে এবার দেখে নাও। তাহলে বাঁ পা মাটিতে পড়লো, তার মানে তখন কি হবে? এবার ডান পা আবার উত্তোলিত হবে। তখন কি হবে? তখন ঠিক একই রকম ভাবে আবার আমাদের ডান পায়ের গ্যাস্ট্রোকনেমিয়াস যে পেশি, সেটা সংকুচিত হওয়ার ফলে আমাদের গোড়ালি উত্তোলিত হবে। তারপরে সামনের দিকের যে অংশ, গোড়ালির সামনের দিকের অংশ উত্তোলিত হওয়ার জন্য অবশ্যই এক্সটেন্সর ডিজিটেরিয়াম পেশি সংকুচিত হয়ে আমাদের সামনের অংশটা উত্তোলিত হবে, এবং তারপরে আবার বাইসেপ ফিমোরিস এটা উত্তোলিত হওয়ার ফলে আমাদের ডান পা আরও উপরের দিকে উত্তোলিত হবে। তখন আমাদের কোন পায়ের উপর আমাদের যে ভার সেটা ন্যস্ত থাকবে? অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। ঠিক আছে, তাহলে কোথায় তখন হচ্ছে আমাদের টোটাল ভার ন্যস্ত থাকবে? যখন আমাদের ডান পা উত্তোলিত হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে ডান পা আবার সামনের দিকে পড়বে, তখন আবার বাম পায়ে ঠিক একই ধরনের ঘটনা ঘটবে। তো এইভাবে চক্রাকারে এই ঘটনাটা কিন্তু চলতেই থাকবে। এইভাবে হচ্ছে আমাদের দ্বিপদ গমন আমরা করে থাকি। আশা করছি তোমরা এই যে দ্বিপদ গমন ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও, আমি আরও তোমাদের ভালোভাবে ব্যাখ্যা করার অবশ্যই চেষ্টা করব। দেখো এরপরে তো এই যে ঘটনাটা যখন ঘটলো, আমাদের হচ্ছে দ্বিপদ গমন ঘটছে, তখন তো আমাদের এই যে পড়ে যাওয়ার ব্যাপারটা বা এই ঘটনাটাকে সামলানোর জন্য অবশ্যই আমাদের হাতও কিন্তু ভূমিকা পালন করে। হাত কিভাবে ভূমিকা পালন করছে দেখো, যখন তুমি হচ্ছে আমাদের বাঁ পাকে যখন আমরা কি করছি সামনের দিকে এগোচ্ছি, তখন কিন্তু আমাদের যে ডান হাত ঠিক একইভাবে সঞ্চালিত হচ্ছে। যখন আমরা ডান পায়ে এগোচ্ছি তখন বাম হাত আমাদের কিন্তু সঞ্চালিত হচ্ছে। তো এইভাবে হচ্ছে হাত আমাদের ব্যালেন্সকে অবশ্যই রক্ষা করে। এরপরে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের দেহের এই যে ভারসাম্য এটা রক্ষা করে কে। তো এটাও হচ্ছে আমাদের মনে রাখতে হবে, দেহের যে ভারসাম্য রক্ষা, দেহের ভারসাম্য রক্ষা। দেখো আমাদের দেহের যে ভারসাম্য রক্ষা, এর জন্য আমাদের দুটো অংশ মূলত কার্যকরী। নাম্বার 1, আমাদের মস্তিষ্কের একটা অংশ যেটার নাম লঘু মস্তিষ্ক। কি নাম? লঘু মস্তিষ্ক। খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা পড়েছিলাম যে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, আর লঘু মস্তিষ্ক বা যেটাকে আমরা বলি সেরিবেলাম। কি বলা হয়? সেরিবেলাম। তাহলে এই সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক আমাদের যে দেহের যে ব্যালেন্সটাকে রক্ষা করে লঘু মস্তিষ্ক। এছাড়াও আমাদের কান, খুব ভালো মতো মনে রাখতে হবে, আমরা কানকে শুধু শোনার অঙ্গ হিসাবেই জানি, কিন্তু শোনার থেকেও খুবই গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করে আমাদের কান, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য রক্ষা। এবং এই ভারসাম্য রক্ষার জন্য আমাদের কানের খুবই সুন্দর একটা চক্রাকার নালী রয়েছে, যেটা পুরো চক্রাকার নয়, সেটাকে আমরা অর্ধচন্দ্রাকৃতি বলি বা বৃত্তাকার নালী বলি। তো এই যে অর্ধবৃত্তাকার নালী, এই অর্ধবৃত্তাকার নালীর মধ্যে আমাদের টোটাল যে ভারসাম্য রক্ষার যে প্রক্রিয়া সেটা কিন্তু ন্যস্ত রয়েছে। এছাড়াও শুধু অর্ধবৃত্তাকার নালী যে শুধু আমাদের কানের মধ্যে আমাদের ভারসাম্য রক্ষা করে সেটা নয়, যখন তোমরা আরো উঁচু ক্লাসে পড়বে তখন দেখবে আমাদের ককলিয়া বলে একটা জায়গা রয়েছে। সেই ককলিয়ার মধ্যে আমাদের কিছু তরল থাকে। এই তরলগুলোর মধ্যে একটা হচ্ছে এন্ডোলিম্ফ। কি বললাম? এন্ডোলিম্ফ। এবং এছাড়াও আরো তরল থাকে, পেরিলিম্ফ থাকে,
পেরিলিম্ফ। ঠিক আছে, তো এই তরলগুলোর মধ্যে যে এন্ডোলিম্ফ, এই এন্ডোলিম্ফ আমাদের এমন একটা তরল, যে তরলটা হচ্ছে আমাদের ব্যালেন্সটাকে বুঝতে সাহায্য করে। ধরো হচ্ছে আমি এই দিকে হেলে গেলাম, তাহলে কি হবে, আমাদের যে এন্ডোলিম্ফ সেটা এই দিকে চলে আসবে, কারণ এটা একটা তরল। তরল এই দিক থেকে যেদিকে নিচু পাবে সেই দিকে চলে যাবে, কারণ উঁচু লেভেল থেকে নিচু লেভেলের দিকে আসবে। তো যখন এই দিকে আমাদের এন্ডোলিম্ফটা চলে আসবে, তখন সেখানে যে লোম কোষগুলো আছে, যে লোমগুলো আছে, সেই লোমের মধ্যে যখন স্পর্শ করবে এন্ডোলিম্ফ, তখন আমাদের সেই সিগন্যালটা আমাদের অডিটরি স্নায়ু দ্বারা আমাদের মস্তিষ্কে চলে যাবে, এবং আমাদের মস্তিষ্ক সিগন্যাল পাঠাবে যে আমাদের শরীর এই দিকে হেলে গেছে, এই দিকে, সেটাকে তুমি এই দিকে টানো। তখন আমাদের এই দিকের পেশিগুলো শক্ত হয়ে আমাদের এই দিকে আবার সোজা হয়ে দাঁড়ানোর জন্য সাহায্য করবে। তো আশা করছি তোমরা আমাদের দেহের ভারসাম্য রক্ষার জন্য কোন দুটি অঙ্গ সাহায্য করছে, আমাদের লঘু মস্তিষ্ক, যেটাকে আমরা সেরিবেলাম বলছি, এবং আমাদের কানের মধ্যে অর্ধ বৃত্তাকার যে নালী রয়েছে, সেই বৃত্তাকার নালী, এইটুকু মনে রাখলেই আশা করছি তোমাদের হয়ে যাবে। এছাড়াও তোমরা মনে রাখতে পারো যেখানে এন্ডোলিম্ফ রয়েছে, এটা অবশ্যই তোমাদের জন্য ভালো, এবং উঁচু ক্লাসে যারা তোমরা সায়েন্স নিয়ে পড়বে, অবশ্যই তোমাদের জন্য তো এটা মনে রাখতেই হবে। তো আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের যে দ্বিপদ গমন ব্যাপারটা কিছুই নয়, দ্বিপদ গমন ব্যাপারটা একদমই সহজ। তিনটা পেশির নাম মনে রাখবে, গ্যাস্ট্রোকনেমিয়াস, এবং তারপরে এক্সটেন্সর ডিজিটেরিয়াম, এবং তারপরে হচ্ছে আমাদের লাস্ট যে পেশিটা সেটা হচ্ছে বাইসেপ ফিমোরিস। এই তিনটা পেশির নাম যদি তুমি মনে রাখো, তাহলে ব্যাপারটা খুবই সহজ। কারণ প্রথমে পা উত্তোলিত হওয়ার জন্য সাহায্য করবে আমাদের যে গ্যাস্ট্রোকনেমিয়াস, এবং তারপরে সামনের দিকে, গোড়ালির সামনের দিকের যে অংশটা, সেটা উত্তোলিত করতে সাহায্য করবে এক্সটেন্সর ডিজিটেরিয়াম, এবং তারপরে পাটাকে আরও উত্তোলিত করতে সাহায্য করবে বাইসেপ ফিমোরিস। এবং এইভাবে উত্তোলিত হয়ে গেলে সেটা আমরা যেন পড়ে না যাই, তার জন্য সামনের দিকে চলে যাবে, এবং তারপরে আমাদের পরের যে পাটা, সেই পাটাও একইভাবে উত্তোলিত হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো সেটাও কমেন্টে জানাও, আর যদি বুঝতে পারো সেটাও কমেন্টে জানাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।